নমস্কার, সুস্থ থাকুন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের বিশেষ অতিথি ডক্টর শান্তনু দত্ত মহাশয়। তো আজকে আমরা বিস্তারিত আলোচনা করব হৃদযন্ত্র সম্পর্কে, বা এই হৃদযন্ত্রের বিভিন্ন রকম সমস্যা, যেই সমস্যাগুলোর শুরু থেকে এবং তার সমাধানই বাকি, এবং যারা এই হৃদযন্ত্রে সমস্যায় আক্রান্ত হয়েছেন তারা কিভাবে সেই সমস্যা থেকে কিছু সমাধান পেতে পারেন। তো সেই বিষয়ে আমাদের আলোচনা থাকবে। তো স্যার, প্রথমেই আমরা চলে আসছি, অনেক অনেক স্বাগত আমাদের চ্যানেল। পরবর্তীতে আমরা যেটা আসছে, এই যে দিন দিন এত যন্ত্রের যে সমস্যাগুলো এই যে বাড়ছে আর কি, পরিসংখ্যান দিন দিন বেড়েই চলেছে, যে হার্টের সমস্যা, এর কারণ কি? মানে আপনি কি মনে করেন যে এর কারণ কি হচ্ছে? হ্যাঁ, আমাদের তো দূষণ, এই ভারতবর্ষ এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে হৃদযন্ত্র রোগ শুধু বাড়ছেই না। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম হৃদযন্ত্র রোগ শুধু মধ্যবয়সী কি বয়স্ক লোকদের মধ্যে বেশি দেখা যেত। এখন ইয়ং জেনারেশন, 30-40 বছর বয়সী ছেলে এবং মেয়ে, আগে তো মেয়েদের মধ্যে হৃদযন্ত্রের রোগ দেখাই যেত না, এখন মেয়েদের মধ্যেও এই রোগ চলে এসছে। তা এই রোগ কি কারণে হচ্ছে সেটা তো গবেষণা যোগ্য কথা। আমাদের চারপাশে এত বায়ু দূষণ, বায়ু দূষণের থেকেও আমাদের যেটা মনে হয় যে স্ট্রেস, আমাদের জীবনের যে স্ট্রেস, আমরা যে কম্পিটিশনের মধ্যে ছোটবেলা থেকেই, ফ্রম স্কুল লাইফ থেকে বলো, কলেজ লাইফ থেকে বলো, তারপরে চাকরি জীবনে বলো, এই যে কম্পিটিটিভ, আমাদের যেটা হচ্ছে যে সবসময় একটা টার্গেট রিচ করতে হচ্ছে। এই ব্যাপারটা কিন্তু আগেকার দিনে অতটা ছিল না। এখন যে প্রাইভেট সেক্টর যে চাকরি বাকরিগুলো হচ্ছে, বা গভর্নমেন্ট সেক্টরও এখন সব কিছুই হচ্ছে টাইম বাউন্ড করে দিচ্ছে, তোমাকে একটা টার্গেট দিয়ে দিচ্ছে, এবং এই টার্গেটের মধ্যে তোমাকে কাজকর্মগুলো করতে হবে। এই যে লাইফস্টাইল, 1 নম্বর হচ্ছে কর্মজীবনের যে স্ট্রেস, তার সঙ্গে হচ্ছে জীবন ধারণের। আমরা এখন ফাস্ট ফুড খাচ্ছি, হ্যাঁ, প্রচুর পরিমাণে ফাস্ট ফুড খাচ্ছি। এই ফাস্ট ফুডের মধ্যে যে বার্নড আউট যে ফুড মেটেরিয়ালগুলো হচ্ছে, সেইখান থেকে দেখা যাচ্ছে যে এই সব কোলেস্টেরল জাতীয় পদার্থ শরীরে জমা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আর তুমি বায়ু দূষণের কথা বলছো, সেটা তো আমরা যেটাকে বলি অ্যালার্জি। হ্যাঁ, অ্যালার্জি বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে, বা সেই অ্যালার্জি থেকে তোমার মেনলি এফেক্ট করছে ফুসফুসের রোগকে, কিন্তু অ্যাকচুয়ালি ফুসফুসের পাশাপাশি হার্টটা রয়েছে। হ্যাঁ, সেই জন্য ওটার সঙ্গে আর কি দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগ থেকেও হার্টের ওপর প্রেশার পড়ে হার্টের রোগ হচ্ছে, কিন্তু ওটা দীর্ঘমেয়াদী পাওয়া। কিন্তু আমাদের মেন হচ্ছে এই যে অল্প বয়সে আমরা এখন যে হার্টের রোগ দেখতে পাচ্ছি, যেটা কি আগেই আমি আলোচনা করেছিলাম, ইসচেমিক হার্ট ডিজিজ, এখন ইয়ং জেনারেশনের মধ্যেও দেখা যাচ্ছে। 30-40 বছরের ছেলে মেয়েরা এই হার্টের ব্লকেজ নিয়ে আমাদের কাছে আসছে। সেটা আমার মনে হয় 1 নম্বর হচ্ছে লাইফস্টাইল যে পরিবর্তন ঘটেছে, আমাদের কর্মজীবনের যে স্ট্রেস এবং ফুড হ্যাবিট, এই দুটোই মেন এই অল্প বয়সে হার্টের রোগ আসার কারণ বলে আমার আপাতত আমরা বুঝতে পারছি, ধারণা করতে পারছি। এই তাই জন্য এখন এই হার্টের ইসচেমিক হার্ট ডিজিজ, এইটাকে বলা হয় লাইফস্টাইল মডিফিকেশন ডিজিজ। তারপরে ধরো আর একটা জিনিস হচ্ছে পরিমিত বিশ্রাম, শরীরের বিশ্রাম। আমাদের এখন ইয়ং জেনারেশনরা বেশিরভাগই রাত জেগে কাজ করছে, নাহলে রাত জেগে পড়াশোনা করছে। এই যে বায়োলজিক্যাল ক্লকটা অল্টার্ড হয়ে গেছে, এটা শরীরের মধ্যে বিশাল একটা প্রভাব বিস্তার করছে। হ্যাঁ, তা এই জিনিসগুলো থেকে আমাদের অন্যভাবে জীবনটাকে, লাইফস্টাইলটা মডিফাই করতে হবে, তাহলেই আমরা এই রোগগুলোর প্রাদুর্ভাব থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো। কিন্তু স্যার, এখানে একটা প্রশ্ন উঠে আসে, যে প্রশ্নটা হচ্ছে যাদের ধরুন নাইট ডিউটি করে, যারা রেগুলার নাইট ডিউটি, এখন ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা চাকরি করে বেশিরভাগই সব নাইট ডিউটি করে আর কি। তো ওনাদের জীবনযাপনটা তো, যে আপনি বলছেন যে বায়োলজিক্যাল যে ক্লকটা, সেটা যে
ভেঙে গেছে আর কি। তো সেটা তো ওনাদের তো কন্টিনিউ চলছে, কেউ হয়তো এতদিনে 5 বছর নাইট ডিউটি করছে, মাঝে মাঝে আবার শিফট হয় সেটা, কেউ হয়তো 10 বছর ধরে এরকম ভাবে চলছে। আবার সুবিধা হয় বলে অনেকে নাইট ডিউটিটাকে নিজেদের মানে জীবনের সাথে আর কি মানিয়ে গুছিয়ে নিয়েছে, সেইভাবে তারা জীবনযাপন করছে আর কি। তো সেই জিনিসটা যখন তারা কন্টিনিউশনে যাচ্ছেন আর কি, সেখানে তাদের এই ক্রনিক ডিজিজ গুলো আসার সম্ভাবনা খুব বেড়ে যাচ্ছে। তো হ্যাঁ, সেটা বেড়ে যাচ্ছে, কিভাবে- কিন্তু আমাদের মাথায় যদি থাকে যে এই যে লাইফস্টাইল, এটা কিভাবে আমি কিছুটা মিনিমাইজ করতে পারবো, এই স্ট্রেসটাকে মিনিমাইজ করতে পারবো। আমি বলছি যে আমি বলছি না যে নাইট ডিউটি না করে তুমি বেকার হয়ে ঘরে বসে থাকো। নিশ্চয়ই নাইট ডিউটি করবে, কিন্তু নাইট ডিউটি করার সঙ্গে সঙ্গে নাইট ডিউটি যখন অ্যাভয়েড করা যাচ্ছে না, কিন্তু ওদিকে আবার ফাস্ট ফুডটাকে তো অ্যাভয়েড করা যায়। সেটা তো অবশ্যই। হ্যাঁ, ফাস্ট ফুডটা অ্যাভয়েড করা যায়। আমরা ফাস্ট ফুডটা অ্যাভয়েড করি, নাইট ডিউটিটা এমনভাবে অথরিটির সঙ্গে কথা বলি যাতে মাঝে মাঝে আমাদের ডে ডিউটিও করতে হবে। সবাই মিলেমিশে আমরা নাইট ডিউটি করব। হ্যাঁ, এরকম তো নয় যে শুধু নাইটই একজন দিয়ে যাবে আর না, অন্যরা সেটা তো শুধু অবশ্যই নয়। ডে ডিউটি দেবে। এইগুলো নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে, আমি বলতে চাইছি জনগণের কাছে এই মেসেজটা পৌঁছে দিতে, তারা এবার তাদের মতো করে জীবন ধারণটা করবে। আর সবার আগে যেটা বললাম যে রেগুলার হেলথ চেক আপ, এই যে যারা এরকম লাইফস্টাইলটা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের কিন্তু 3 থেকে 6 মাস বাদে বাদে কিন্তু হোল বডি চেক আপটা করানো খুব জরুরি। এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি কিছু কিছু প্রাইভেট কোম্পানি তো রুটিনলি 1 বছর বাদে বাদে করে, আবার কিছু কোম্পানি 6 মাস বাদেও করে। কিন্তু যাদের মধ্যে এই প্রবণতাটা বেশি, আমাদের মনে হয় তাদের সিমটম কোনো প্রবলেম হলেই সাথে সাথে হোল বডি চেক আপ করানো উচিত। আর যদি না চেক আপ করানো হয়, এভরি 6 মান্থস এদের হোল বডি চেক আপ করানো উচিত। এই ধরাটা পড়বে বা ওনার ভেতরের শরীরের অবস্থাটা কি সঙ্গে উনি জানতে পারবেন, তাহলে সেই মতো উনি প্রিকশন নিতে পারবেন। হ্যাঁ, এইগুলো খুবই দরকার আজকালকার দিনে। শুধু এক নাগারে কাজ করলে যেতে হবে না, আর এক নাগারে মনোমতো জীবন ধারণ করলে হবে না, তার মধ্যে বিজ্ঞান ভিত্তিক সমাজ জীবন গঠন করাই আমাদের উদ্দেশ্য। একদমই তাই। তো সেই মানে এখন যদি এই প্রশ্নটা আসে যে এই জীবনযাপনের সাথে তাদেরকে সম্পূর্ণভাবে যদি এইখান থেকে তারা বাঁচতে চান আসলে, যে যে কিভাবে আমরা বাঁচবো আর কি, যেহেতু আমাদের জীবনযাপনটা এইভাবেই বা এর উপর দিয়ে আমাদের চলতে হবে, স্ট্রেসও আমাদের জীবনে থাকবে, তো একটা মাত্র উপায় যেটা ডাক্তারবাবু বলছেন বারবার, যে 6 মাস অন্তর অন্তর আপনারা নিজেদের ফুল বডি চেক আপ করান। তাহলে কি অন্তত পক্ষে আগে থেকে আপনারা বুঝতে পারবেন আপনাদের শরীরের কোন কোন মানে আপনাদের শরীরের অবস্থানটা কোথায়, কোন জায়গাতে দাঁড়িয়ে আছে শরীরটা, সেই মতন কিন্তু আপনারা নিজের প্রিকশন নিতে পারবেন। এবং তখন আপনারা কনসাল্ট করবেন বিশেষজ্ঞদের সাথে, এবং বিশেষজ্ঞরা আপনাদের সেভাবে পরামর্শ দেবে, এবং পরামর্শ অনুযায়ী আপনারা চললে অবশ্যই আপনারা সুস্থ থাকবেন। এবং আমাদের প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে সুস্থ থাকুন, আপনাকে সুস্থ রাখা, এবং আপনাকে কিভাবে সুস্থ থাকবেন সেই বিধিগুলো আমরা ডাক্তারবাবুদের কাছ থেকে জেনে নেওয়া আর কি। আর একটা যেটা আমি জনগণের উদ্দেশ্যে বলতে পারি, যে যারা এরকম লাইফস্টাইল স্ট্রেসের মধ্যে যাচ্ছে, তাদের মাথায় রাখা উচিত যে এই যে চাকরিটা, এই যে সার্ভিসটা, এটা যেন সারা জীবন আমি যেন এইভাবে না কাটাই। নিশ্চয়ই সে হয়তো চাকরি পাচ্ছে না এই মুহূর্তে, সে এরকম একটা চাকরি পেয়েছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তার মাথায় উচিত যে এই ধরনের যেটা আমার লাইফের মধ্যে স্ট্রেস তৈরি করছে, এই চাকরিটা যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দিয়ে অন্য চাকরিতে জয়েন করা মাথায় রাখতে হবে। আমি হয়তো এই মুহূর্তে সেরকম চাকরি পাচ্ছি না মনোমতো, আমার লাইফস্টাইলের প্রবলেম হচ্ছে, কিন্তু আমাকে করতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে, কিন্তু মাথায় রাখতে হবে কোনো মানুষই সারা জীবন নাইট ডিউটি দিয়ে কাজ করে গেছে আমার তো মনে হয় না। হয়তো অন্য ডিপার্টমেন্টে যাওয়া বা চেক আপ করার সাথে সাথে অথরিটিকে জানানো যে দেখুন আমার এই চাকরি করে আমার এরকম সমস্যা দেখা গেছে, আমাকে অন্য ডিপার্টমেন্টে
শিফট করে দিন, যেখানে আমার এই স্ট্রেসগুলো হচ্ছে না, আমাদের ডাক্তারবাবু নিষেধ করেছেন। আচ্ছা, এখানে যেটা একটা কথা আসছে এই বিষয়ে, এটা প্রশ্নটা, যে ধরুন কেউ সপ্তাহে 3 দিন নাইট ডিউটি করে, 4 দিন নাইট ডিউটি করে, বাকি ডে ডিউটি করছে, মানে রোটেশন হয় যেটা সাধারণত হয় আর কি, সেই রোটেশনের কি এই প্রভাবটা পড়তে পারে? মানে যে অনেকে করে কি টানা হয়তো 15 দিন নাইট ডিউটি করলো, তারপরে টানা 15 দিন ডে ডিউটি করছে, আর সপ্তাহে 4 দিন নাইট ডিউটি হচ্ছে, বা একদিন নাইট একদিন ডে, একদিন, এটা তো ক্লকটা আরো বেশি ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই তাই। এই অল্টারনেট ডেতে নাইট ডিউটি করা আমার তো মনে হচ্ছে কন্টিনিউয়াস করার থেকে অনেক বেটার, শরীরে একটা রেস্ট পাচ্ছে। আচ্ছা, ওটা তাহলে ওইভাবে করলে অনেকটা সিকিউর তারা থাকতে পারবেন আর কি। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা আমরা চলে যাই। এই হৃদরোগের সমস্যা এখন ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে সংখ্যা কত হতে পারে আপনার ধারণায়? এখন বলছে যে ভারতবর্ষ এবং তার মধ্যে তো পশ্চিমবঙ্গও পড়ছে, হৃদরোগেই ম্যাক্সিমাম কমনেস্ট কজ অফ ডেথ ইন ইন্ডিয়া ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল ইজ হার্টের অসুখ। হার্টের অসুখ থেকেই ম্যাক্সিমাম ডেথ হচ্ছে। তা সেই কারণে আমরা আমরা একটা এপিডেমিকের মধ্যে চলে এসেছি। সেই জন্য এটার এক হিউজ বার্ডেন আমাদের সমাজের উপর পড়ছে, এবং সেই বার্ডেনটার সূত্র ধরেই সেন্ট্রাল গভর্নমেন্ট একটা নন কমিউনিকেবল ডিজিজের ওপর প্রোগ্রাম, NCDS, নন কমিউনিকেবল ডিজিজের ওপর একটা প্রোগ্রাম তৈরি করেছেন, এবং তাতে দেখা যাচ্ছে যে হেলথ সেন্টার থেকে শুরু করে, হ্যাঁ, কি টারশিয়ারি লেভেল হসপিটালে এই যে হার্টের অসুখ, ক্যান্সার, যেগুলো নন কমিউনিকেবল ডিজিজ, হার্টের পরেই হচ্ছে ক্যান্সার রোগ, এদের একটা বিশাল প্রোগ্রাম তৈরি করেছে, এবং হেলথ সেন্টার থেকে সেখানে এই ট্রিটমেন্টটা শুরু করা হচ্ছে। এবং এই হার্ট রোগের যেগুলো কমন প্রিডিসপোজিং ফ্যাক্টর, মানে যে কারণগুলোর জন্য হার্টের রোগ হতে পারে, তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে ডায়াবেটিস, আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হাইপারটেনশন। এই দুটো রোগ আমরা সরকারি লেভেলে একদম হেলথ সেন্টার, স্বাস্থ্যকেন্দ্র থেকে এর চিকিৎসা শুরু হয়ে গেছে, এবং সেখানে ডায়াবেটিসের অসুখ এবং প্রেশারের ওষুধ দেওয়ারও বন্দোবস্ত হয়েছে। তাই জন্য এটা একটা বিরাট কাজ আমরা সরকার থেকে লক্ষ্য করছি, যে সরকার এই NCDS প্রোগ্রামের মাধ্যমে এই রোগটা, যেগুলো নন কমিউনিকেবল ডিজিজ এবং সমাজের সবচেয়ে মহিরুহের মতো হয়ে রয়েছে, সেইটাকে কন্ট্রোল করার জন্য উঠে পড়ে লেগেছেন। আচ্ছা, মানে সরকার যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন এই বিষয়ের উপরে, যাতে মানুষ এই সুবিধাগুলোকে নিতে পারে এবং মানুষের যাতে সমস্যাগুলো থেকে দূরে থাকতে পারে। রুটিন চেক আপ করতে গিয়ে দেখা যাচ্ছে ওনার এওটিক ভালভটা সাংঘাতিকভাবে ড্যামেজড। হ্যাঁ, তা এই ভালভুলার হার্ট ডিজিজ এবং ইসচেমিক হার্ট ডিজিজ অ্যাডাল্টে, বয়স্কদের, এই দুটো ডিজিজ আমরা রেগুলার দেখতে পাচ্ছি, এবং তাতে সংখ্যা আগের থেকে অনেক বাড়ছে। এর কারণ সম্বন্ধে আমরা পরবর্তীকালে আলোচনা করব। অবশ্যই এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা রাখবো, কারণ একটা পর্ব শুরু করলে সেই পর্বগুলো অনেকটা বিস্তারিত আলোচনা করলে তবে হয়তো অনেকটা পরিষ্কার হবে আর কি। তো এর যে প্রাথমিক যে চিকিৎসাটা আর কি, মানে ধরা তো পড়ে গেল, বা হয়তো কোনো মানুষের এতটা, মানে যে আপনি যেটা বললেন যে পাথরের মতন শক্ত হয়ে যায় আর কি, ইউটিক ভালভ যেটা আপনি বললেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম থেকে কি তারা বুঝতে পারে না যে এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, বা কি সিমটম থাকতে পারে এরকম পরিস্থিতিগুলো যখন মানুষের তৈরি হয়, সে সচেতন হতে পারে আর কি, যাতে ওই জায়গাটা অবধি না পৌঁছায়? হ্যাঁ, আপনি এটা ভালো কথা বলেছেন। সচেতনতা তো বটেই, এবং সচেতনতার সঙ্গে আমরা দেখি কি, এই রোগগুলো তো আর রাতারাতি হয় না, এগুলো আস্তে আস্তে ডেভেলপ করে। সেই জন্য এখন পৃথিবী শুদ্ধ সব লোকদের বলা হচ্ছে 40 ঊর্ধ্ব বয়সে রেগুলার হেলথ চেক আপ। কোনো রোগ যখন বাড়াবাড়ি হয়, দীর্ঘদিন অবহেলিত হওয়ার পর থেকে যায়, তখনই তার সিমটম হয়, কিন্তু ইনিশিয়ালি তার অনেক বেশিরভাগ ক্ষেত্রেই সিমটম হয় না। কিন্তু আমরা যদি রেগুলার মিনিমাম 6 মাস কি 1 বছর বাদে বাদে আমরা হোল বডি চেক আপ
যেটা বলা হয়, সেই চেক আপের মাধ্যমে আমরা নিজেদেরকে রাখতে পারি, তাহলে অ্যাসিমটোমেটিক, যখন কষ্ট হচ্ছে না তার আগে থেকেই আমরা এই রোগগুলো ডিটেক্ট করতে পারি। তাই না? আচ্ছা। যেখানে সিমটম হচ্ছে নিশ্চয়ই আমরা তার ট্রিটমেন্ট করব, কিন্তু অ্যাসিমটোমেটিক পেশেন্টের যদি আমরা পাই, সেগুলো ট্রিটমেন্ট আরো সহজ হয়, তাদের আরো বাঁচার সম্ভাবনা বা সুস্থ থাকার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সেই জন্য সিমটমের অপেক্ষা না করে 40 ঊর্ধ্ব হলেই আমাদের রুটিন চেক আপের মধ্যে থাকতে হবে। আর অলরেডি যে সিমটমগুলো বললাম, যে বুক ধড়ফড় করা, বুকে ব্যথা, এবং সেটা দেখা যায় যে অনেক সময় হাঁটাচলা করলে বুকের ব্যথা বাড়ছে, রেস্ট নিলে কমছে, তারপরে হচ্ছে প্যালপিটেশন, তারপরে অনেক ক্ষেত্রে শ্বাসকষ্ট, হ্যাঁ, এই জিনিসগুলোই হচ্ছে সবচেয়ে কমন সিমটম যেগুলো হার্টের রুগীদের দেখা যায়। কিন্তু আমি সবসময় বলবো যে সেই সিমটম হওয়ার আগেই রোগটাকে যদি আমরা ধরতে পারি, এর থেকে ভালো জিনিস আর হয় না। অবশ্যই। সেই জন্য এখন সারা পৃথিবী জুড়ে রেগুলার 40 ঊর্ধ্ব বয়স হয়ে গেলে রেগুলার চেক আপের কথা বলছে। আমাদের রেগুলার চেক আপ করাতে হবে। সে তো অবশ্যই, কারণ রোগ যখন পরিপক্ক হয়ে যাচ্ছে, তারপরে সত্যি কথা বলতে সবকিছুর তো এরকম আপনি যেটা বললেন আর কি, সিমটম হয় না। তো ন্যাচারালি এই জিনিসটা করলে অবশ্যই মানুষ অনেকটা সচেতন থাকতে পারবে তার শরীর নিয়ে। তো আপনারা শুনছেন বিষয়টা, যে কিভাবে বিভিন্ন সমস্যাগুলোর কিরকম সুন্দর সমস্যা সমাধানগুলো ডাক্তারবাবু বলে দিচ্ছেন। তো একটা কথা এটাই যে যে সমস্যাগুলো তৈরি হওয়ার জন্য অপেক্ষা না করে তার সমাধানের দিকে প্রথমে খেয়াল রাখতে হবে। প্রতি রুটিন চেক আপ, যেটা 6 মাস অন্তর অন্তর চেক আপ করানো, ডাক্তারবাবু যেরকম বলছেন সেই মতন চেক আপ করানো। এই চেক আপের মাধ্যমে আপনার শুধুমাত্র হাড়জনিত সমস্যা নয়, এছাড়া আপনার শরীরে বিভিন্ন রকম যে কোনো সমস্যা সেগুলো কিন্তু ধরা পড়বে, এবং খুব সহজেই আপনি সেগুলো প্রতিকারের রাস্তা প্রথম থেকে যদি আপনি চেষ্টা করেন, তাহলে কিন্তু সেগুলো প্রতিকারও খুব সহজে হয়ে যাবে, সেগুলোকে বাড়াবাড়িতে পর্যায়ে না পৌঁছানোর আগে অবধি। আজকে এই পর্যন্ত আমাদের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। এর পরবর্তীতে আমরা চাইবো যে এই বিভিন্ন যে প্রবলেমগুলো আছে, প্রবলেমগুলো বিস্তারিত, যে বিভিন্ন সমস্যা, সেই সমস্যার একটা করে বিস্তারিত এপিসোড আমরা যাতে করতে পারি, তো অবশ্যই আমরা স্যারের সাথে আলোচনায় আসবো এবং আপনাদেরকে জানাবো যে এই সমস্যাগুলোর গোড়া কোথা থেকে শুরু হচ্ছে এবং সেটা শেষ কোথায় এবং কিভাবে তারা শেষ করতে হবে। আজকের জন্য এই অবধি। পরবর্তী অনুষ্ঠানে বিশেষ অতিথিদের সাথে দেখা হচ্ছে। নমস্কার, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।